আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মূলত আজকে রাইট ফর্ম অফ ভার্বের ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। দৈনন্দিন জীবনে অর্থাৎ আমাদের পড়ালেখায় ইংরেজিতে রাইট ফর্ম অফ ভার্ব সত্যি একটা আতঙ্কের নাম তোমাদের কাছে। তো রাইট ফর্ম অফ ভার্বের যে আজকের যে ক্লাসটা সেইটা কোনো নির্দিষ্ট ক্লাসকে কেন্দ্র করে না, যেটা আমরা বলতে পারি যে এসএসসির জন্য বা এইচএসসির জন্য বা অ্যাডমিশনে, ঠিক আছে, এইটা আসলে কোন ক্লাসের জন্য হচ্ছে হলো এই ক্লাসটা। মূলত আমি বলবো এইটা হচ্ছে হলো মানে ক্লাস 6 to 12 বা এর পরবর্তী যে ক্লাসগুলো আছে সব কিছুর ক্ষেত্রে, ইভেন দো কম্পিটিটিভ এক্সামেও এইখান থেকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের পোর্শন থেকে অনেক জায়গায় কোয়েশ্চেন আসে, ঠিক আছে। সো রাইট ফর্ম অফ ভার্ব আর এর পরের একটা টপিকস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিভিন্ন জব এক্সাম। সো এইটার মূলত আজকে ক্লাসটা আমরা বলতেছি যে থিওরি ক্লাস। কেন থিওরি ক্লাস? রাইট ফর্ম অফ ভার্ব জানার আগে মূলত সলভ করার আগে কিছু জিনিস আমাদের, কিছু রুলস একদম আমাদের শর্টকাটে জেনে নেওয়া উচিত, ঠিক আছে। যেই জিনিসগুলো না জানলেই না, রাইট ফর্ম অফ ভার্বে যে জিনিসগুলো না জানলেই না, আজকের ক্লাসে আমরা সেইগুলোই দেখার চেষ্টা করব, ফ্রম টপ টু বটম, ফ্রম বেসিক টু অ্যাডভান্স, ফ্রম এ টু জেড, ঠিক আছে। একটা ক্লাসে তোমরা যারা ভিডিওতে অলরেডি ক্লিক করে ফেলছো তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব ক্লাসটা শেষ করে যাও এবং একটা সুন্দর নোট তৈরি করো। এরপরে দেখো যে আসলে তোমাদের ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে আজকের ক্লাসটা থেকে, কেমন? একটু চলো আমরা শুরু করি। তাহলে প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে মূলত এই রাইট ফর্ম অফ ভার্বকে একটু ভাঙি। মূলত রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ দেখো এখানে দুইটা শব্দ আছে, এখানে একটা প্রিপোজিশন আছে দেখতে পাচ্ছ, এখানে একটা ভার্ব ও নাউন আছে। সো এই জায়গাটা একটা মাথায় রেখো যে প্রথম কথাটা হচ্ছে এখান থেকে শুরু করি, রাইট। হ্যাঁ, একটা রাইট আর একটা হচ্ছে রাইট, দুইটার মধ্যে এই রাইট মানে কিন্তু আবার হচ্ছে লিখা। হ্যাঁ, এই রাইট মানে কি? লিখা। আর এইখানে এই রাইট মানে হচ্ছে কিন্তু সঠিক। ফর্ম, এই ফর্মটাকে যদি ভাঙো তাহলে FORM, ফর্ম, এই ফর্ম শব্দের অর্থ হচ্ছিল গঠন, আর FROM, ফ্রম, মানে হচ্ছে হইতে, ঠিক আছে, হইতে। অফটাকে যদি নিয়ে আসো, প্রিপোজিশন অফ এর অর্থ হচ্ছে র অথবা এর, আর এই ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। তাহলে এখন দাঁড়ায় যখনই দেখবে এরকম দুই বা ততোধিক ওয়ার্ডকে প্রিপোজিশন দ্বারা যুক্ত করা আছে, সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে এর প্রিপোজিশনের অর্থাৎ সবসময় পেছন দিক থেকে মিনিং করলে আমার অ্যাকচুয়াল সাবজেক্টটা পাওয়া যায় এবং আমার প্রকৃত মিনিংটা আসে। যেমন এখানে বলতেছি যে রাইট ফর্ম অফ ভার্ব, তার মানে ভার্বের অর্থাৎ সঠিক গঠন এর ভার্ব নাকি ভার্বের সঠিক গঠন? মূলত ভার্বের সঠিক গঠন, অর্থাৎ ভার্ব কখন বসবে, কিভাবে বসবে, কোন উপায়ে বসবে, ভার্বের সাথে কি কাজ করতে হবে, এই জিনিসগুলাই হচ্ছে হলো আমাদের রাইট ফর্ম অফ ভার্বে আলোচনা করা হয়ে থাকে, কেমন? তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? আর একটা ছোট্ট নোট নিয়ে নাও, যখনই এরকম দেখবা তখন এই পাশের সাবজেক্টটার দিকে খেয়াল করবা। এইটাকে আমরা বলি হচ্ছে রিয়েল সাবজেক্ট। কি সাবজেক্ট? রিয়েল সাবজেক্ট। অর্থাৎ এইটা যদি আমার সিঙ্গুলার হয় তাইলে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। এইটা যদি প্লুরাল হয়, অর্থাৎ এই এতটুকু অংশ যদি আমার প্লুরাল হয় তাইলে আমার ভার্বটাও কি হবে? প্লুরাল। এখন তোমরা সবাই জানো যে সিঙ্গুলার ভার্ব কোনগুলা এবং প্লুরাল ভার্ব কোনগুলা। সিঙ্গুলার ভার্বগুলো যেটা আছে আমি তোমাদেরকে একটু অ্যাট এ গ্ল্যান্স দেখাই দিয়ে যেতে চাই যে সিঙ্গুলার ভার্ব কোনগুলো, যেহেতু আলোচনায় চলে আসছে। সিঙ্গুলার ভার্ব বলতে বোঝায় যে এম, এই যে ইজ, এই যে হচ্ছে হলো ওয়াজ, এই যে হ্যাজ, এই যে ডাজ, এই যে ভার্বের সাথে এস অথবা ইয়েস, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল ভার্ব হচ্ছে আর, প্লুরাল ভার্ব ওয়্যার, প্লুরাল ভার্ব হ্যাভ, প্লুরাল ভার্ব ডু। প্লুরাল ভার্ব হচ্ছে কি? আর, ওয়্যার, হ্যাভ, ডু। অর্থাৎ এইগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। এবং মাথায় রাখবে যে হ্যাড এবং যে ডিড কথাটা আছে, এই হ্যাড এবং ডিড হচ্ছে আমাদের উভয় ক্ষেত্রেই বসে। অর্থাৎ এইটা সিঙ্গুলারের ক্ষেত্রেও বসতে পারে, সাবজেক্টের ক্ষেত্রেও বসতে পারে, আবার প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রেও বসতে পারে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখানে আই এর জন্য কি বসে? এম,
তারপরে হি অথবা শি অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ইজ বসাইতে পারি সেম, হ্যাজ সেম, ডাজ সেম, এস বাই এস সেম। এখানে আর বসে কিসের জন্য? ইউ এর জন্য, দে এর জন্য, তারপরে উই এর জন্য। ওয়ার বসে কি? সেম। হ্যাভ বসে কি? সেম। ডু বসে সেম। ভি জিরো সেম। এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য হ্যাড এবং হচ্ছে হলো এখান থেকে আমরা বলতে পারি হ্যাড এবং ডিড, এগুলো প্রত্যেকটা সাবজেক্টের জন্যই বসে থাকে, অর্থাৎ এগুলো পাস্ট ফর্মে ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, আসো এইবার প্রথমত রাইট ফর্ম অফ ভার্ব যখন তুমি সলভ করতে যাবে তার আগে তোমাকে কয়েকটা 4টা বিষয় সম্পর্কে তোমার একদম একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। নাম্বার 1, প্রথমত সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট চিনতে পারতেছো কিনা। এই সাবজেক্ট চেনার উপায় কি? মূলত সাবজেক্ট চেনার উপায় হচ্ছে অনেক সময় সাবজেক্ট কি হয়, এই যে প্রথমে রুলসটা আলোচনা করে ফেললাম, এই যে দা নাউন অফ, অর্থাৎ প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন হিসেবে আমি শুধু অফটাকে নিলাম, দা নাউন অফ নাউন যদি থাকে তাহলে মাথায় রাখবে এই অফের পূর্বের সাবজেক্টটা দেখে আমাদের কি করতে হয়? ভার্ব নিতে হয়। যেমন আমরা বলতে পারি দ্য কালার অফ মাই আইস, দ্য কালার অফ মাই আইস ইজ, দ্য কালার অফ মাই আইস ইজ ব্ল্যাক। এখন কেন ইজ ব্ল্যাক বললাম? কারণ দা কালার হচ্ছে সিঙ্গুলার অবস্থায় আছে, এই জন্য আমরা এটাকে কি করলাম, অর্থাৎ ভার্বটাকে সিঙ্গুলার করছি। এই যে ভার্বটাকে সিঙ্গুলার করছি। অনেকে মাই আইসটাকে দেখে হয়তো বুঝবে যে এইটা বুঝি প্লুরাল, কিন্তু না, এইখানে এইটা প্লুরাল না, এইখানে মূলত অফ থাকলেই তার পূর্বের সাবজেক্টটা দেখে আমাদের কি করতে হয়? ভার্ব বসাতে হয়। দেখো আবার আমি যদি বলি দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, অর্থাৎ মানে খেলোয়াড়েরা কোথায় আছে? ফিল্ডে। আর স্ট্রং, আর কি? আর স্ট্রং। অর্থাৎ এই যে প্লেয়ার্স আছে, এই প্লেয়ার্স কিন্তু আমার প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে আমার ভার্বটাও কি হয়েছে? প্লুরাল। হ্যাঁ, সো এখন এই সাবজেক্টটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকবে। আবার একটা জিনিস মাথায় রেখো, অনেক সময় সেন্টেন্সে জোর প্রকাশ করার জন্য সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভেতরে চলে যায়, অর্থাৎ তোমার বাকি অংশটা সামনে চলে আসে। যেমন অনেক সময় আমরা এইভাবে বলি যে মানি, কি বললাম? মানি অ্যান্ড গোল্ড, মানি অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, মানি অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান। অর্থাৎ এইখানে দেখো তোমার হয়তো মনে হইতে পারে এখানে মানি অ্যান্ড গোল্ডটাই মনে হয় বাক্যের সাবজেক্ট। না, মানি অ্যান্ড গোল্ড বাক্যের সাবজেক্ট না। মূলত এটাকে তুমি যদি টাকা এবং মানে সোনা কিছুই আমার কাছে নাই, এই জোর প্রকাশ করার জন্য সেন্টেন্সের সাবজেক্টটা কোথায় আসছে? সেন্টেন্সে, অর্থাৎ এই অংশটুকু, বাকি অংশটুকু উপরে চলে আসছে। বাট আসলে সেন্টেন্সটা এরকম, আই হ্যাভ নো মানি অ্যান্ড গোল্ড। ঠিক আছে, এখানে নান ব্যবহার করে আই হ্যাভ নান মানি অ্যান্ড গোল্ড। ঠিক আছে, মূলত এই স্ট্রাকচারে আমার সেন্টেন্সে, অর্থাৎ এই যে সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে আই। তাই অনেক সময় ক্ষেত্র বিশেষে মানে সেন্টেন্সটা ভেতরে চলে, মানে সাবজেক্টটা ভেতরে চলে যেতে পারে, একটু বুঝতে হবে, বুঝে সাবজেক্ট আইডেন্টিফাই করা শিখতে হবে। হ্যাঁ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। কেমন? যেমন এই আগের সেন্টেন্সের মতো দেখো যে আই হ্যাভ, ওইখানে অনেকে মনে করবে মানি অ্যান্ড গোল্ডের জন্য বুঝি হ্যাভ আসছে, না, ওইখানে আয়ের জন্য হ্যাভ আসছে। আয়ের জন্য কি আসছে? হ্যাভ। মানি, আই হ্যাভ নো মানি অ্যান্ড গোল্ড, অর্থাৎ আমার কাছে টাকা এবং সোনা কিছুই নাই। ঠিক আছে, এখন দেখো তো সাবজেক্ট সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, এক। দ্বিতীয়টা হচ্ছে যখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করব, এই ভার্ব সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। মূলত ভার্বের বেস ফর্ম বলতে কি বোঝায়? অর্থাৎ যেটার সাথে কোনো কিচ্ছু হবে না, একদম জাস্ট যেভাবে জন্মগ্রহণ করছে ঠিক সেই রকম রূপটা, এটাকে আমরা বলি ভার্বের বেস ফর্ম। V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএসও যুক্ত হইতে পারে, আবার V0 থাকতে পারে। যেমন ইটটাকে ইটসও হইতে পারে, আবার শুধু ইটসও হইতে পারে, এটাকে আমরা বলি V1। মাথায় রেখো প্রত্যেকটা বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রতিটা প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম কি? অ্যাট, ইট, অ্যাট। ঠিক আছে, অ্যাট। 3 কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইট, অ্যাট, ইটেন। V4 এ কি আছে? V4 এ আছে টু ইট, টু ইট। V5 এ কি আছে? অর্থাৎ ইনফিনিটিভ, টু প্লাস
V0। বাংলা ক্রিয়ার শেষে যখনই উদ্দেশ্য বোঝায়, যখন কি বোঝায়, যখন উদ্দেশ্য বোঝায়, তখন মাথায় রাখো বাংলা ক্রিয়ার শেষে উদ্দেশ্য বোঝায় তখন আমাদের কি করতে হয়, অর্থাৎ V2 প্লাস V0। এবং বাংলা ক্রিয়ার শেষে তয়কারে তে আসবে, বাংলা ক্রিয়ার শেষে কি আসবে, তয়কারের তে আসবে। ক্লিয়ার? অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজিটা কি, এইখানে আমরা ম্যাক্সিমাম টাইম এটাকে আমরা জিরান্ড অথবা পার্টিসিপল বলি। জিরান্ড অথবা কি বলি, জিরান্ড অথবা পার্টিসিপল। অর্থাৎ জিরান্ড অথবা কি, পার্টিসিপল, জিরান্ড অথবা পার্টিসিপল। এর পরেরটা দেখো V6 হ্যাভিং, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। মূলত এই যে হ্যাভিং প্লাস হচ্ছে হলো V3। যেমন আমরা বলতে পারি যে হ্যাভিং ডান, হ্যাভিং কি, হ্যাভিং ডান দ্য জব, হ্যাভিং ডান দ্য জব অর্থাৎ কাজটা শেষ করার পরে, হ্যাভিং হ্যাভিং ফিনিশ দ্য টাস্ক, কাজটা শেষ করার পরে, তারপরে হ্যাভিং গান দেয়ার, সেখানে যাওয়ার পরে। এটা দিয়ে তোমরা চাইলে অনেক সেন্টেন্স স্পোকেনের ক্ষেত্রে ইউজ করতে পারো এই হ্যাভিংটা। এটাকে মূলত পারফেক্ট পার্টিসিপল বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে, পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমি এতটুকু মুছে দিলাম। ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখো যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হইলে ভার্ব কিন্তু আমি আবারও বলতেছি সিঙ্গুলার হয়ে যায়, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। নাউনের সাথে তুমি যদি এস বা ইএস যুক্ত করো, নাউনের সাথে এস বা ইএস যুক্ত করো, তাহলে নাউন হয়ে যাবে হচ্ছে হলো প্লুরাল। কিন্তু ভার্বের সাথে তুমি যদি এস বা ইএস যুক্ত করো, এস বা ইএস যুক্ত করো, তাইলে ভার্ব কি হবে, ভার্ব হয় সিঙ্গুলার। দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তুমি দেখো আই গো, বাট হি কি, উই, আই গো, তারপরে হি কি, হি গোজ। হ্যাঁ, আই গোটাকে একটু মুছে দাও, তাহলে হি গোজ, উই গো। দেখো এই যে এখানে এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি হয়েছে, এস বাই এস, তার মানে ভার্ব কি হয়ে গেছে এখানে, অর্থাৎ সিঙ্গুলার। ভার্ব কি হয়েছে, সিঙ্গুলার। আর এইখানে যে গো আছে, এই গোটা কিন্তু হচ্ছে হলো আমার কোন অবস্থায় আছে, প্লুরাল অবস্থায় আছে, কারণ আমার উইটা কি বাক্যে, উই হচ্ছে প্লুরাল, উই হচ্ছে কি প্লুরাল। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। এবার আসো টেন্স। 12টা টেন্সের একদম স্ট্রাকচার এবং চিনিবার উপায় এবং অ্যাডভার্ব অফ টাইম, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা আসবো এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই 12টা টেন্সের স্ট্রাকচার এবং চিনিবার উপায়, যারা মনে করো যে হচ্ছে হলো মানে টেন্স সম্পর্কে ক্লাস দেখতে চাও, তাহলে মানে আমার ইউটিউব চ্যানেলে টেন্স নিয়ে পুরো একদম বিস্তারিত ক্লাস আছে, একদম টপ টু বটম, ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স। ক্লিয়ার? টেন্সের একদম প্রিলিমিনারি যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো তোমার থাকা আবশ্যক। এরপরে আছে ভয়েস। ভয়েসের ক্ষেত্রে আজকে ছোট্ট একটা সূত্র বলবো। সূত্রটা হচ্ছে এমন, তুমি যদি দেখো যে সাবজেক্টের, একটু নোট নাও, যে সাবজেক্ট এর কাজ করার ক্ষমতা আছে, সাবজেক্টের কি করার ক্ষমতা আছে, কাজ করার ক্ষমতা আছে, সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আর যদি দেখো যে সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই, সাবজেক্টের কি নাই, সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই, কাজ করার ক্ষমতা নাই, করার ক্ষমতা, ক্ষমতা নাই, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতে হয়, আমাদের বলতে হয় এইটা হচ্ছে প্যাসিভ। অর্থাৎ অর্থাৎ এখানে কোন ফর্মে বসবে, প্যাসিভ ফর্মে বসবে। সো এইখানে যখনই তুমি দেখবে অ্যাক্টিভ, তার মানে ভার্বের সাথে কি হবে বলো, আইএনজি। আর এটা যদি দেখো তাহলে হবে কি, V3। সো এইটা হচ্ছে হলো এই ভয়েস সম্পর্কে তোমার ধারণা, একটু ধারণা দিলাম। ভয়েস সম্পর্কে আরেকটু ধারণা নাও, যে যদি বলি হচ্ছে হলো আই ড্রাইভ, আই ড্রাইভ দ্য কার। দেখো এখানে আয়ের কিন্তু ড্রাইভ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি যদি এটাকে বলি দ্য কার, এই আই দ্য কার, আমি এটার ভয়েস চেঞ্জ করতেছি না, কেমন, আমি দ্য কার দিয়ে ভয়েস চেঞ্জ দেখেন, দ্য কার ইজ ড্রাইভেন, দ্য কার ইজ ড্রাইভেন। হ্যাঁ, এটারই ভয়েস চেঞ্জ করলাম, দ্য কার ইজ ড্রাইভেন বাই মি, দ্য কার ইজ ড্রাইভেন বাই মি। এই জায়গায় দেখো, এই যে দা কারের যেহেতু কাজ করার ক্ষমতা নাই, যার কারণে আমাকে ইজ বসে ভার্বটাকে কি করতে হইলো, V3 করতে হইলো। ঠিক আছে, একটু সিলি মিস্টেক, সেটা হচ্ছে যে আমি এইটারই ভয়েস চেঞ্জ করতে গেছিলাম, কিন্তু একটু ডিফারেন্ট। যেমন দেখো আই অ্যাম ড্রাইভিং, আই অ্যাম ড্রাইভিং দ্য কার, আই অ্যাম ড্রাইভিং দ্য কার, এখানে এম এর পরে কিন্তু আইএনজি আছে,
রাইট? কিন্তু তুমি যখন দ্য কার, এইটার এবার এইটার ভয়েস চেঞ্জ না, দ্য কার ইজ ড্রাইভেন, দ্য কার ইজ ড্রাইভেন, ঠিক আছে? এক্স ওয়াই জেড এটাটুকু না বসালেও কোনো সমস্যা নেই। দ্য কার ইজ ড্রাইভেন। এখন দেখো ইজ আছে কিন্তু V3, তার মানে সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই, এইখানে সাবজেক্টের কি করার ক্ষমতা আছে? কাজ করার ক্ষমতা আছে। দ্যাটস ওয়াই অ্যাক্টিভ আর দ্যাটস ওয়াই এটা প্যাসিভ। সো এইটা ছিল হলো ভয়েস নিয়ে আলোচনা। আমি এত মুছে দিলাম। মুছে দিয়ে একদম প্রথম রুলস থেকে আলোচনা করা শুরু করি, যেখান থেকে মানে না করলেই না। মূলত তুমি যদি দেখো যে সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটু লিখে নাও। যদি সাবজেক্ট থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আসে, তাহলে ভার্বের সাথে কি হয়? এস অথবা ইএস যুক্ত হয়। ভার্বের সাথে এস অথবা কি হয়? ইএস যুক্ত হয়। এখন কখন ইএস হয়? যদি কোনো ভার্বের শেষে ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, ঠিক আছে, এই ও থাকে, তাহলে ইএস। আর বাকি সব ক্ষেত্রে আমাদের ইএস, আর বাকি সব ক্ষেত্রে আমাদের কি বসাইতে হবে? বাকি সব ক্ষেত্রে আমাদের বসাইতে হবে হলো এস। বাকি সব ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে এস যুক্ত করতে হবে, এস যুক্ত করতে হবে। ক্লিয়ার? বাকি সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এস যুক্ত করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস অথবা মানে ইএস যুক্ত করতে হয়। এখন ভার্বের শেষে যদি কখনো দেখো এ ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও আছে, তাহলে ইএস। আর বাকি সব ক্ষেত্রে আমাদের কি করতে হয়? এস যুক্ত করতে হয়। যেমন আই ড্রাইভ, বাট যদি কখনো হি আসে, তাহলে হি কি হবে? হি ড্রাইভস। এক নাম্বার সূত্র গেল, রাইট? এখন দেখো যে রুল নাম্বার 2, মানে রুল নাম্বার 2 না, এমন ভাবে না, তোমরা আসলে আমরা কনসেপ্ট গুলা ক্লিয়ার হইতে থাকি। কেমন? ড্রিল 2 যদি দেখো যে কোনো একটা কাজ, কোনো কাজ ঘটতেছে, অর্থাৎ ঘটতেছে মানে কি? অতীতেও ঘটে, অতীতেও, অতীতেও ঘটে, অতীতেও ঘটে, বর্তমানেও ঘটতেছে, বর্তমানেও, বর্তমানেও ঘটে, এবং ভবিষ্যতেও ঘটবে। এবং কি? ভবিষ্যতে, ভবিষ্যতেও, ভবিষ্যতেও ঘটবে। তখন এইটাকে আমরা, এটার মধ্যে তিনটা জিনিস থাকতে পারে। সেটা হচ্ছে যে ইউনিভার্সাল, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সাইন্টিফিক ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা সাইন্টিফিক ট্রুথ। এগুলো যদি থাকে, তাহলে মাথায় রেখো কোনো কাজ অতীতেও ঘটে, ঘটে বর্তমানেও ঘটতেছে, অর্থাৎ বর্তমানেও কি করতেছে? বর্তমানেও ঘটতেছে এবং ভবিষ্যতেও ঘটবে। তখন এইটাকে আমরা বলি, এই টেন্সটাকে আমাদের কি করতে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট করতে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট। এখন অতীতেও ঘটে, বর্তমানেও ঘটে, ভবিষ্যতেও ঘটতেছে, এই টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ধরো যে তুমি গতকালও ভাত খাইছো, আজকেও ভাত খাও, ভবিষ্যতেও ভাত খাবে, যতদিন বেঁচে আসো এই যে খাবারটা খাও। এইটা একটা চলমান কাজ। তার মানে এইটার মানে এমন না যে তুমি কাজটা এখন করতেছো, বাট তুমি কাজটা করো। যেমন তুমি অতীতেও বই পড়ো, বর্তমানেও বই পড়ছো, বর্তমানেও বই পড়ো, ভবিষ্যতেও বই পড়বে। এই যে ঘটে আসা ঘটনাটা, তুমি প্রতিদিন সকালবেলা উঠে এক কাপ চা খাও, অতীতেও নিছো, বর্তমানেও খাচ্ছ, ভবিষ্যতেও খাবে। এই যে এই চলমান ঘটনাকে, মানে চলমান ঘটে আসা ঘটনাগুলোকে আমরা বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অতীতেও সূর্য পূর্ব দিকে উঠছে, বর্তমানেও উঠতেছে, ভবিষ্যতেও উঠবে। এই যে কনসেপ্টটা, এইটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলেই তখন আমাদের ভার্বের কি আসে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে আমাদের কি করতে হয়? এস অথবা ইএস যুক্ত করতে হয়। এখন এরপরে দেখো যে কোনো সময়, এখন কখন আমরা এগুলাকে আসলে এস অথবা ইএস যুক্ত করব, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব, কখন এস বা ইএস যুক্ত করব অলরেডি জানি। এখন মানে এই অ্যাডভার্ব অফ টাইম গুলো আমাদের একটু জানা লাগবে, তাই তো? এই অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এই জায়গায় কিছু অ্যাডভার্ব অফ টাইম দেওয়া আছে, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম এই জায়গায় কি থাকবে? উল্লেখ থাকবে। এই অ্যাডভার্ব অফ টাইম গুলাকে একটু শর্টকাট লিখে নাও, যে আওয়ার গার্ডেন, আওয়ার গার্ডেন্স। ও ফর কি? ও ফর হচ্ছে হলো অফেন, অফেন। ইউ ফর ইউজুয়ালি, আর ফর রেগুলারলি, জি ফর
জেনারেলি, এ ফর অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ, আর ফর এইখানে মেলানোর জন্য রেগুলারলি, মিলানোর জন্য আরটাকে আবার নিয়ে আসা হয়েছে, ডি ফর ডেইলি, ই ফর, ই ফর কি আসতেছে, ই ফর হচ্ছে হলো এভরি ডে, এভরি ডে, এভরি মান্থ, ঠিক আছে, এভরি উইক, এভরি ইয়ার, ঠিক আছে, এভরির পরে যা আছে তাই, ইডিসি। আর এস ফর আওয়ার গার্ডেন, এস ফর আমরা কি নিয়ে আসবো, এস ফর হচ্ছে হলো আমরা এই জায়গায় নিয়ে আসি মাঝে মাঝে, যে কাজটা হচ্ছে হলো যেটা বলি সামটাইমস, সামটাইমস। সো এই অ্যাডভার্ব গুলাকে তোমরা যদি দেখতে পাও তাহলে মাথায় রাখবা চোখ বন্ধ করে ওই টেন্সটাকে আমাদের কোন টেন্সে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কোন টেন্স, ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন এগুলা কিন্তু সবগুলাই অ্যাডভার্ব অফ টাইম, যেমন আই অলওয়েজ গো দেয়ার, আই অলওয়েজ গো দেয়ার, এই যেখানে যে অলওয়েজটা আছে না, এই অলওয়েজটা কিন্তু আমার মূলত বাক্যে কি বলো, অ্যাডভার্ব অফ টাইম, কি অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এইখানে আমাদের এই অলওয়েজটা কি হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব অফ টাইম হিসেবে কাজ করতেছে, যার কারণে আমরা এটাকে কি করতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতেছি, কেমন। আচ্ছা, এছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা জিনিস, আরো কয়েকটা জিনিস তোমরা একটু মাথায় রেখো, যেমন যদি কখনো এমন আসে যে ধরো এমন আমরা করতে চাচ্ছি যে কোনো একটা কাজ, ঠিক আছে, কোনো একটা কাজ, কোনো একটা কাজ, কাজ সচরাচর ঘটে, সচরাচর ঘটে, কিন্তু কিন্তু আজকে তার ব্যতিক্রম, আজকে তার তার ব্যতিক্রম, ব্যতিক্রম, এমন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট না করে, অর্থাৎ তখন প্রেজেন্ট ইনডিফিনিট না করে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদেরকে কি করতে হয়, কাজটা মানে করতে হয়। যেমন দেখো এভরিডে, এভরিডে, এভরিডে I go to school. Every day I go to school by bus. Every day I go to school by bus. But today আজকে I am going to school. But today I am going to school by train. But today I am going to school by train. অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইখানে যে আমরা যে কথাগুলো বলতেছি, যে এইখানে আমরা প্রতিদিন হচ্ছে হলো এই যে বাট কথাটা আছে না, বাটের পরে দেখো টুডে কথাটা আছে, বাট টুডে আই এম গোইং টু স্কুল বাই ট্রেন, অর্থাৎ প্রতিদিন যে ঘটনাটা ঘটে কিন্তু আজকে তার কি হয়েছে, আজকে তার ব্যতিক্রম, ঠিক আছে, এই যে আজকে তার ব্যতিক্রম, এই ব্যতিক্রম ঘটনা ঘটার কারণে আমাদেরকে এইটা কি করতে হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হলো। সো এতটুকু একটু মাথায় রেখো, যদি কখনো সচরাচর যে কাজটা ঘটে কিন্তু আজকে যদি তার ব্যতিক্রম হয় তাহলে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে ফেলি। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আসো যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে ধারণা পাইছি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে কোনো সময় যদি দেখো যে বি ভার্ব, অর্থাৎ বি বাক্যে বি ভার্ব নাই, কিন্তু অর্থাৎ আমরা বলতে পারি যে বি ভার্ব বিহীন, বি ভার্ব বিহীন, বি ভার্ব বিহীন, বি ভার্ব বাদে, বি ভার্ব বাদে, অর্থাৎ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হচ্ছে, বি ভার্ব বাদে সেন্টেন্সটাকে কি করতে হচ্ছে, নেগেটিভ করতে হচ্ছে, এই সময় আমাদেরকে কি করতে হয়, তখন ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়, ডু ডাজ অথবা কি নিয়ে আসতে হয়, ডিড নিয়ে আসতে হয়। যেমন লক্ষ্য করো যে আই নট, ঠিক আছে, আই নট ব্র্যাকেটে ইট দেওয়া আছে, ইট রাইস। এখন এই জায়গায় তুমি কোনো কিছুই দেখতে পাচ্ছ না,
এখন চাইলে মূলত এই জায়গায় তুমি টু ডু ভার্বের জায়গায় বি ভার্ব বাদে যখন নেগেটিভ করতে হয় তখন আমাদের কি নিয়ে আসতে হয়, টু ডু ভার্ব নিয়ে আসতে হয়। চাইলে তুমি এটাকে আই ডু নটও করতে পারো, আই ডু নট ইট রাইস। আবার সেটাকে তুমি চাইলে পাস্টেও করতে পারো, আই ডিড নট ইট রাইস। অর্থাৎ এইটা কিন্তু আমরা সহজে করে ফেললাম। অর্থাৎ বি ভার্ববিহীন যখন দেখবা যে সেন্টেন্সের মধ্যে বি ভার্ব নাই, তখন সেন্টেন্সে আমাদেরকে কি করতে হয়, ডু, ডাজ অথবা ডিড, ডু ডাজ ডিড নিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। ডু ডাজ ডিড কি করতে হয়, নিয়ে আসতে হয়। এবং একটা জিনিস মাথায় রেখো, ডু ডাজ ডিডের পরে ভার্ব, এর যে পরবর্তী যে ভার্বটা আছে, এই ভার্বের সব সময় বেস ফ্রম বসে। কোন ফ্রম বসে, বেস ফ্রম, বেস ফ্রম বসে। ক্লিয়ার? অর্থাৎ ডু ডাজ ডিড এর পরে ভার্বের সবসময় কোন ফর্ম বসে, বেস ফর্ম। এখন একটা জিনিস মাথায় রেখো যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের ডাজ বসে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমাদের ডু বসে। এতটুকু ক্লিয়ার? সো এখন আমরা যে বিষয়টা নিয়ে, এখন এটা তো গেল হচ্ছে হলো আমাদের 2 নাম্বার বি ভার্ববিহীন আলোচনা। এখন এমন এমন যদি হয় যে কোনো একটা কাজ চলমান আছে, দেখো লক্ষ্য করো, কোনো কাজ চলমান আছে, চলমান আছে, কোন কাজ চলমান আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, অর্থাৎ উই আর ইন দ্য মিডল, উই আর ইন দ্য মিডল অফ দ্য অ্যাকশন, উই আর ইন দ্য মিডল অফ দ্য অ্যাকশন। অর্থাৎ আমরা কাজের কোথায় আছি, মাঝখানে আছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্সটাই হচ্ছে এমন যে কোনো একটা কাজ, উই হ্যাভ অলরেডি স্টার্টেড দ্য জব বাট হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট। অর্থাৎ আমরা কাজটা শুরু করছি বাট কাজটা এখন পর্যন্ত কি করি নাই, শেষ করি নাই। এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি কি হয়, স্টার্টিং পয়েন্ট, তাহলে এইটা হবে কি, মিডল পয়েন্ট। অর্থাৎ এইটা হবে মিডল পয়েন্ট, এবং এর পরেরটা হচ্ছে এইটাকে আমরা বলি এন্ডিং পয়েন্ট। কেমন, এন্ডিং পয়েন্ট, অর্থাৎ শেষ বিন্দু। এখন আমরা কাজের কোথায় আছি, মাঝখানে আছি। সো এই মাঝখানে থাকার ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভার্ব অফ টাইম আছে, যেই অ্যাডভার্ব অফ টাইমগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। যেগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট অর্থাৎ কন্টিনিউয়াস হবে। যেমন দেখো, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস টাইম, at this moment, at this moment, at this moment, day by day, day by day। ইডিসি যদি কখনো থাকে তাহলে আমার এই ভার্বটাকে কি, অর্থাৎ টেন্সটাকে কি করতে হবে, ওই ভার্বটার সাথে আইএনজি করতে হবে এবং টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। যেমন দেখো, নাও আই এম টিচিং, নাও আই এম টিচিং ইউ। এই যে দেখতে পাচ্ছ, নাও আই এম টিচিং, এই টিচিং শব্দটা এখানে কিন্তু এই যে এই আই এম টিচিং হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে যে নাও কথাটা আছে। কি কথাটা আছে, নাও কথাটা আছে। এই নাও এর জন্য আমাদেরকে কি করতে হলো, এই টেন্সটাকে আমাদের হচ্ছে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হলো। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মাথায় রেখো, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন। কেমন? আচ্ছা, এটা গেল যে কোনো কাজ চলমান আছে এবং কিছু অ্যাডভার্ব অফ টাইম দেখতে পাইলাম। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে, প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হচ্ছে। আসো এবার দেখি যে কোনো সময় যদি আমরা এমন কিছু লক্ষ্য করি, এমন কিছু লক্ষ্য করি যে আমরা এইরকম কথা বলতে যাচ্ছি যে কোনো কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। তাহলে কোনো কাজ যখন শেষ হয়ে যায়, কোনো কাজ শেষ, কোনো কাজ শেষ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, তার প্রভাব এখনো আছে, তার প্রভাব, তার প্রভাব এখানে ডেফিনেটলি এফেক্ট না হয়ে, এফেক্ট না হয়ে আমাদেরকে কি কি লিখতে হবে, অর্থাৎ ইফেক্ট, অর্থাৎ প্রভাব এখনো আছে, এখনো, এখনো আছে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি প্রেজেন্ট অর্থাৎ পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের একটা ছোট্ট টিপস আছে। এখানে অ্যাডভার্ব অফ টাইমগুলো কোনটা বসবে, অ্যাডভার্ব অফ টাইম, এই অ্যাডভার্ব অফ টাইমগুলো যেটা বসবে একটু লক্ষ্য করো। এইখানে আমাদের যে চারজন বড় বড় ফেরেশতা আছেন
তার মধ্যে একজন ফেরেশতার নাম আমরা এখানে ইউজ করতে যাচ্ছি, আজরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, তো আজরাইল আলাইহিস সালাম, এখানে আজরাইল আলাইহিস সালাম ব্যবহার করার পেছনে কারণ হচ্ছে এই এ জে জে আর এ ওয়াই, ঠিক আছে, আর এ ওয়াই এল ই। তাহলে এ ফর কি? এ ফর হচ্ছে অলরেডি, এ ফর অলরেডি, জে ফর জাস্ট, জাস্ট, আর এই জে ফর হচ্ছে জাস্ট নাও, জাস্ট নাও। এটা ছোট্ট অ্যাক্রোনিমস দিয়ে মনে রাখতে পারো, জাস্ট নাও, অলরেডি, তারপরে হচ্ছে রিসেন্টলি, রিসেন্টলি, তারপরে এখানে আবার এটাকে মেলানোর জন্য আবার কি নিয়ে আসলাম, অলরেডি, তারপরে ইয়েট, এখন পর্যন্ত না, তারপরে লেটলি, লেটলি, আর ই ফর হচ্ছে হলো কি এভার, ই ফর কি আসতেছে এভার। এইগুলো যদি কখনো থাকে তাহলে তুমি মাথায় রেখো এর পরবর্তী যে টেন্সটা হবে সেটাকে চোখ বন্ধ করে তোমাকে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। কি টেন্স করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাব এখনো আছে। সো এই ক্ষেত্রে আর এই অ্যাডভার্ব অফ টাইম গুলো তুমি যদি দেখতে পাও তাহলে মাথায় রাখো সেই টেন্সটাকে চোখ বন্ধ করে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। ক্লিয়ার? সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার একটু লিখে দিই, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন। ক্লিয়ার? সো জাস্ট নাও, জাস্ট নাও I have, just now I have finished, just now I have finished the task. এই মাত্র আমি আমার কাজ শেষ করেছি। সো এই যে জাস্ট নাও কথাটা দেখতে পাচ্ছ, এই জাস্ট নাও দ্বারা এই মাত্র অর্থাৎ এইটা দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদেরকে কি করতে হচ্ছে, বা এইটার জন্য আমাদেরকে টেন্সটাকে কি করতে হচ্ছে, প্রেজেন্ট পারফেক্টটা করতে হচ্ছে। এই ছিল আজকের এইখানকার পর্যন্ত আলোচনা। এখন নাও এট প্রেজেন্ট আমরা অ্যাডভার্ব অফ টাইম দিয়ে দেখে ফেলছি। এখন একটা ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে ছোট্ট দুইটা রুলস না, এগুলো আসলে থিওরি, এই থিওরিগুলো আসলে রুলসও বলা হচ্ছে থিওরি। এই থিওরিগুলো তোমার মাথায় থাকতে হবে। এর অন্যতম কারণ হচ্ছে তোমাকে যদি ক্লিয়ার করতে হয়, কেমন, আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। এরপর একটা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা যদি কখনো দেখি যে নাও এট প্রেজেন্ট, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে একটা ব্যাপার হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস কখন হয়, কোন সময় যদি অ্যাডভার্ব অফ টাইম হিসাবে অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট দেখতে পাও। কি দেখতে পাও? অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট। এই অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট যদি তুমি কখনো খেয়াল করো তাহলে তুমি চোখ বন্ধ করে দেখবে টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড দেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, যেমন অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ। আই যখনই ব্যবহার করো না কেন এটাকে ক্যাপিটাল কেজে ব্যবহার করতে হবে। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ টকিং, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ টকিং টু হিম। অর্থাৎ ওই সময় আমি তার সাথে কি করতেছিলাম, কথা বলতেছিলাম। দ্যাট মিনস কাজটা চলমান ছিল। ঠিক আছে? সো এই দুটা জিনিস হয়তো তোমরা সচরাচর বইয়ে পাবে না, তবে এই আমি বলবো এটা একটু নোটে রেখো, কেমন। দিস এবং দ্যাট, দিসটা ব্যবহার করতেছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, আর দ্যাটটা ব্যবহার করতেছি আমরা পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এরপরে দেখো কোনো সময় যদি বাই দিস টাইম, বাই দিস টাইম অথবা বাই দিস মান্থ, বাই দিস মান্থ, ঠিক আছে, বাই দিস মান্থ, এরপরে হচ্ছে হলো বাই দিস মান্থ অথবা দিস ইয়ার, এইরকম যদি কখনো থাকে, ইটিসি যদি কখনো থাকে যে সময়ের আগে, ঠিক আছে, এই ক্ষেত্রে তখন তোমাকে টেন্সটা করতে হয়, মাথায় রেখো, ফিউচার পারফেক্ট টেন্সে। কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। বাই দিস টাইম ইউ উইল হ্যাভ ডান দ্য জব। বাই দিস টাইম, বাই দিস টাইম, এই সময়ের মধ্যে ইউ উইল হ্যাভ ডান দ্য জব, দ্য জব। অর্থাৎ এই সময়ের ক্ষেত্রে বাই দিস টাইম ইউ উইল হ্যাভ ডান দ্য জব, অর্থাৎ তখন আমাদের টেন্সটা কি করতে হয়, ফিউচার পারফেক্ট টেন্সে। কিসে করবা? ফিউচার পারফেক্ট টেন্সে করবা। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই টেন্স সম্পর্কিত যে অ্যাডভার্ব অফ টাইম দেওয়া ছিল এগুলো মোটামুটি আমরা আলোচনা করে ফেলছি। হ্যাঁ,
এগুলো একটু সুন্দর করে নোট নাও, দেখো একটা সুন্দর আউটপুট বের হয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি কখনো এমন, এখন যদি ইন্টারোগেটিভ করতে চাও, ইন্টারোগেটিভ, এই ইন্টারোগেটিভ যদি কখনো করতে চাও তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় যেমন হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট, পাশে নোট অফ মানে নোট অফ ইন্টারোগেশন সাইন দেওয়া আছে। কি দেওয়া আছে? নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন সাইন দেওয়া আছে। সো নোট অফ ইন্টারোগেশন সাইন যেহেতু দেওয়া আছে, তাহলে এখন মাথায় রাখো ইন্টারোগেটিভ করতে গেলে কয় রকম ভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি? দুই রকম ভাবে। একটা হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ড, এরপরে কি আছে যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ, তারপরে হু, হোয়াট, হোয়ার, হুইচ, হোয়েন, হাউ। ঠিক আছে? এরপরে হোম, এগুলার পরে ডিরেক্ট স্ট্রাকচারটা কি? অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন। যেমন এখানে যেমন দেখো, লক্ষ্য করো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তো এখানে কিন্তু হোয়াট ইউ ওয়ান্ট বলে রাখছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল বাক্যটা হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই যে ডুটা এখানে কিন্তু আমার কি হিসেবে কাজ করতেছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে। সো একটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে দেখলাম, আরেকটা কি দিয়ে করা যায়, 2 নাম্বারটা করা যায় হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব দিয়ে তুমি কিভাবে করবে? অক্সিলারি ভার্ব দিয়ে করার সিস্টেম হচ্ছে যে তুমি আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে কি আসতেছে? এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন। ক্লিয়ার? যেমন তুমি দেখো যে ইউ গো দেয়ার, ঠিক আছে, এর পূর্বে দিয়ে দিলাম ইউজুয়ালি ইউ গো দেয়ার। ঠিক আছে? তো এখন আমরা এখানে কি ইউজুয়ালি মানে ইউজুয়ালি গো দেয়ার, সো ইউজুয়ালিটা কোথায় হবে? মাঝখানে বসো, তাহলে আর একটু সুন্দর দেখায়। কারণ অ্যাডভার্বের পজিশনটা হচ্ছে এইরকম ধরনের, অ্যাডভার্বের পজিশনটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। সো ডু সরি ইউ ইউজুয়ালি গো দেয়ার। হ্যাঁ, এই জায়গায় এখন ইউজুয়ালি আমরা জানি অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তাহলে এই ইউজুয়ালিকে তুমি যদি ফোকাস করো তাহলে ডু ইউ ইউজুয়ালি গো দেয়ার, তুমি কি সচরাচর সেখানে যাও, এই ডুটা দ্বারা আমাদের কি করতেছে, অর্থাৎ এটাকে ইন্টারোগেটিভ করতে হচ্ছে। কি কারণে? কারণ এই যে এখানে আমাদের নোট মানে অ্যাডভার্ব অফ টাইমটা দেওয়া আছে, এবং মাথায় রেখো এইটা হচ্ছে আমরা অ্যাডভার্ব অফ টাইমের কারণে এই পুরো সেন্টেন্সটার উপরে কিন্তু প্রভাবটা পড়ছে, অর্থাৎ আমাদের এখানে কি করতে হইলো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট করতে হলো। আর এই যে সাইনটা আছে নোট অফ ইন্টারোগেশন সাইন, এই সাইনের কারণে আমাকে হচ্ছে হলো ডুটা নিয়ে আসতে হলো। ক্লিয়ার? তারপরে হচ্ছে হলো এরপরে দেখো, এরপরেরটা WH ওয়ার্ড দিয়ে গেল, অর্থাৎ কোন সেন্টেন্সকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও। এরপরে যাদের কাছে ক্লাসটা বড় মনে হচ্ছে, আমি বলবো তারা প্লিজ 1.5x দিয়ে ক্লাসটা দেখে শেষ করো। ঠিক আছে? কারণ এটা ওয়ান শট ক্লাস। হ্যাঁ, এইটা দেখলে মোটামুটি কনসেপ্ট যতটুকু আছে ততটুকু অনেক বেশি কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? কেমন? আচ্ছা, এর পরের রুলসটা কি আছে দেখো, যে এরপরে আমরা একটু মডেল অক্সিলারির দিকে মানে লক্ষ্য করি। মডেল অক্সিলারি, এই মডেল অক্সিলারির ক্ষেত্রে কোনটা? মডেল অক্সিলারির ক্ষেত্রে মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, ঠিক আছে, মাইড, তারপরে ওড টু, নিড, ডেয়ার। এগুলোর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে?
আমরা জানি এগুলোর পরে সবসময় চোখ বন্ধ করে ভার্বের অর্থাৎ V0 ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে। কেমন? এখন দেখো যে এখন এগুলো কখন বসে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। কোন ভয়েসের ক্ষেত্রে? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, বেস ফর্ম ব্যবহার করতে হয়। বাট আমরা যখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে করব, যেমন আই ক্যান টক টু হিম, আমি তার সাথে কথা বলতে পারি, আই ক্যান, এই জায়গায় ক্যানের পরে যায়, এরপরে তুমি যদি হিও দাও না, হি ক্যান টক টু হিম, এই ক্যানের পরে সবসময় ভার্বের কোন ফর্ম থাকতে হবে, এটা বেস ফর্মেই থাকবে, অর্থাৎ V0তেই থাকবে। কখন? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে জানো? প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু প্যাসিভ ভয়েসের সাবজেক্টের এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের কাজ করার ক্ষমতা থাকে না, কাজ করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা থাকে না, থাকে না। সুতরাং এইটাকে আমাদের কি করতে হয়, অর্থাৎ এইটাকে আমাদের প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হয়। কি ভয়েস? প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যে এইটাকে আমরা দুই রকম ভাবেই করতে পারি। এইটাকে যদি আমরা এটাকে যে ক্যান আই টক টু হিম, এইটা ইন্টারোগেটিভ হয়ে গেল। আর এখন আমি বলতেছি দ্য জব, দ্য জব ক্যান বি, দ্য জব ক্যান বি ডান বাই মি, দ্য জব ক্যান বি, এই যে ক্যানের পরে বি আছে না, এই ক্যান বি ডান বাই মি, অর্থাৎ এই যে বি ব্যবহার করলাম মানেই হচ্ছে এরপরে এই জবের কিন্তু নিজে নিজে কাজটা হওয়ার ক্ষমতা নাই, যার কারণে বি ব্যবহার করে এটাকে কি করে ফেললাম, অর্থাৎ প্যাসিভে করে ফেলছি। কোন টেন্সে করছি এইটা? প্যাসিভ। কিসে করছি? প্যাসিভে। সো এতটুকু মাথায় রেখো যে মডেল অক্সিলারির পরে আমাদের ভার্বের সবসময় কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। তবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, অর্থাৎ মানে সেটাকে আমাদের বি বসে ভার্বটাকে সি করতে হবে। আসো, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মূলত এটা সম্পর্কে জানি যে সেটা হচ্ছে যে বিফোর, বিফোর এবং বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, এই রুলসটা মাথায় রেখো। এটা তোমরা সকলেরই জানা যে বিফোর, বিফোর, আফটার, আফটার টেন্স মাস্ট বি পাস্ট পারফেক্ট, অর্থাৎ বিফোরের পূর্বে যেটা আছে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়, আর পরে যেটা আছে সেটাকে আমাদের কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। সো দেখো, যেমন জাতীয় একটা এক্সাম্পল আছে, তোমরা সবাই জানো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড died, the patient had died before the doctor, before the doctor came, before the doctor came। এমনও বানাইতে পারো যে ডিম পাড়ার পূর্বে মুরগিটি মারা গেল, তাহলে কি আসবে? the hen had, the hen had died, the hen had died before, the hen had died before it কি laid, বিফোর ইট লেট, লেট ইট কেন ব্যবহার করলাম? ইতরবাচক প্রাণী বিশেষের ক্ষেত্রে। আর লেট শব্দের অর্থ হচ্ছে ডিম পাড়া। এখন এই যে বিফোর ব্যবহার করলাম, আর আফটারের ক্ষেত্রে কি হয়? আফটারের ক্ষেত্রে মূলত আফটারের ক্ষেত্রে ভার্ব মানে পাস্ট পারফেক্টটা কোথায় চলে যায়? এইখানে। পাস্ট পারফেক্টটা এইখানে। পাস্ট ইনডিফিনিটটা কোথায় আসে? চলে আসে হচ্ছে হলো এইখানে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? দ্য doctor, the doctor came, came after, after the patient, after the patient had died, after the patient had died। অর্থাৎ এই এতটুকুকে আমরা কি করছি? পাস্ট ইনডিফিনিট, আর আমার বাকি অংশটুকু হচ্ছে হলো বাক্যে কি? পাস্ট পারফেক্ট টেন্সে আছে। ভেরি ক্লিয়ার? সো বিফোর, বিফোর, আফটার, আফটার টেন্স মাস্ট বি পাস্ট পারফেক্ট। এই বিফোরের যদি হয়ে যায় তাহলে বিফোরের পরে আমরা যে ছোট্ট একটা যেটা মানে বিফোরের পরেরটা মানে ছোট্ট একটা আরেকটা ছোট্ট একটা সমীকরণ দেখবো এবার, সেটা হচ্ছে সিন্স। কি ব্যবহার করব? সিন্স। মাথায় রেখো, সিন্স যুক্ত শব্দের রুলসটাই হচ্ছে সিন্সের পূর্বে সবসময় এই সাইডে যদি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে,
প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সিন্সের পরে আমাদেরকে কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট করতে হয়, পাস্ট ইনডিফিনিট। আবার সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের পরে আমাদেরকে কি করতে হয়, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। যেমন দেখো যে আমরা অনেক সময় বলতে পারি যে ইট ইজ ম্যানি ইয়ার্স, ইট ইজ ম্যানি ইয়ার্স, অথবা ইট হ্যাজ পাস্ট ম্যানি ইয়ার্স, ইট হ্যাজ পাস্ট ম্যানি ইয়ার্স সিন্স উই মেট ইচ আদার। মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, অর্থাৎ একটা ই অমিট হয়ে গেছে, অর্থাৎ মানে চলে গেছে আর কি, ঠিক আছে। উই মেট ইচ আদার, উই মেট কি ইচ আদার। এখন এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকুক, যাই থাকুক না কেন, পরেরটাকে পাস্ট ইনডিফিনিট করতে হয়েছে। এখন আমি যদি বলি ইট ওয়াজ ম্যানি ইয়ার্স, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স উই হ্যাড, তখন কি ব্যবহার করতে হবে, উই হ্যাড মেট ইচ আদার, উই হ্যাড মেট ইচ আদার। অর্থাৎ এইখানে আমাদের তখন কি করতে হবে, অর্থাৎ এই যে সিন্স যুক্ত যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটার পূর্বে যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাই পরে আমাদেরকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে তাই পরে আমাদেরকে কি করতে হচ্ছে, পাস্ট পারফেক্ট করতে হচ্ছে। ভেরি সিম্পল রুলস, অর্থাৎ একদম গল্পের মতো, এগুলো একদম বোরিং হিসেবে নিও না, জাস্ট লার্নিং হিসেবে নাও, অনেকটা কাজে দিবে, কেমন, অর্থাৎ এফোর্টটা দাও, কেমন। আচ্ছা, এরপরে দেখো যে সিন্সের ব্যবহারটা অলরেডি আমরা বুঝে ফেলছি। তো সিন্স এবং মানে হচ্ছে হলো সিন্স বিফোর এবং আফটার। হ্যাঁ, এরপরেরটা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এরপরে যদি কখনো এমন বোঝায় যে আমরা যদি কখনো এরকম দেখি যে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, অথবা লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু মানে উদ্দেশ্যে, ঠিক আছে। আই লুক ফরওয়ার্ড টু বা আই এম লুকিং ফরওয়ার্ড টু, ঠিক আছে, সিইং ইউ। সো লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, তারপরে ACCUSTOMED অ্যাকাস্টম টু, অথবা বি প্লাস ইউজ টু, বি প্লাস কি ইউজ টু, অথবা গেট ইউজ টু, কি আছে গেট ইউজ টু, গেট ইউজ টু। এরপরে আমাদেরকে ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি করতে হয়, চিরন্তন একদম মানে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলোর পরে যেমন আই এম accustomed to playing cricket, I am accustomed to playing cricket at afternoon, দেখো এই যে accustomed to, তারপরে I got used to, I got used to texting, হ্যাঁ, I got used to talking to him, অর্থাৎ মানে আমি অভ্যস্ত ছিলাম তার সাথে কথা বলতে, আমি কি ছিলাম, অভ্যস্ত ছিলাম। এই যে গট, এই গটের পরে কি দেখতে পাচ্ছ, ইউজ টু, ঠিক আছে। তাহলে এগুলো থাকলে আমাদের ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি করতে হয়। একটু এক্সেপশনাল দেখি, এক্সেপশনাল কেস কোনটা, এক্সেপশনাল গুলো কোনটা, যেমন ইন অর্ডার টু, অথবা ইন অর্ডার টু, অথবা কাম ফরওয়ার্ড টু, অথবা বাক্যে তুমি যদি শুধু ইউজ টু দেখতে পাও, তাহলে কিন্তু আবার ভার্ব বেস ফর্মে হবে। যেমন আই ইউজ টু প্লে cricket, I come forward to meet you, I come forward to meet
ইউ। বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা আমার দেখা মতো একটা কোশ্চেন অনেকবার আসছে, সেটা হচ্ছে যে আই অ্যাম লুকিং, আই অ্যাম লুকিং, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। এই যে এই সিটাকে কিন্তু আমরা নন কন্টিনিউয়াস ভার্ব হিসেবে জানি বা চিনি, কিন্তু যেহেতু এটা ফর্মুলায় পড়ে গেছে, অর্থাৎ এখানে লুক ফরওয়ার্ড টু পড়ে গেছে, এরপরে অ্যানাদার একটা ভার্বকে তুমি, এই নন কন্টিনিউয়াস ভার্বকে তুমি না চাইলেও তোমাকে কি করতে হচ্ছে, কন্টিনিউয়াস করতে হচ্ছে। অনেক স্টুডেন্ট এটা নিয়ে কনফিউজ থাকে অ্যাকচুয়ালি, যে লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভার্বের আবার কি করতে হচ্ছে, অর্থাৎ ভার্বের সাথে আমার আইএনজি করতে হচ্ছে। সো এতটুকু পর্যন্ত হোপফুলি সবাই ক্লিয়ার। এখন আসো যে এই আইএনজি দিয়ে যেহেতু শুরু করছে, আইএনজি দিয়ে আরো দুইটা মানে শেষ করি, ফর্মুলা শেষ করি, ঠিক আছে? থিওরি আছে এরকম যে হচ্ছে হলো, যদি কখনো দেখো যে এইরকম আসে যে ক্যান নট বাট, অথবা কুড নট বাট। আবার মাথায় রেখো যে ক্যান নট একসাথে তো মানে আলাদা আলাদা তো লেখা যাবে না, ক্যান নট সবসময় কি একসাথে, ক্যান নট, তাহলে বাটটাকে এখন আমাদের কি করতে হবে, সামনে নিয়ে আসতে, মানে আগে নিয়ে আসতে হবে একটু। কুড নট বাট, এখানে কুড নট আবার স্পেস দেওয়া যাবে, কুড নট বাট অথবা ক্যান নট বাট অথবা কুড নট বাট, কুড নট হেল্প অথবা কুড নট হেল্প, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। এই যে ক্যান নট বাট দেখতেছ, এই বাটের পরে ভার্বের সবসময় কি হয়, বেস ফ্রম। আর এই যে ক্যান নট হেল্প দেখতেছ, এই হেল্পের পরে ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি করতে হবে। যেমন আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট টক টু ইউ, আই ক্যান নট বাট টক টু ইউ। আমি তোমার সাথে, এই বাট অথবা হেল্পের মানে কি জানো, যে না করে পারি না। আই ক্যান নট বাট মানে হেল্প ইউ, আই ক্যান নট বাট টক টু ইউ, আই ক্যান নট বাট ডু দ্য জব। আর যদি ক্যান নট হেল্প বসাইতে চাও, তাহলে আই ক্যান নট হেল্প ডুইং দ্য জব। ঠিক আছে, আমি এটা না করে পারি না, ওইটা না করে পারি না, এমন অর্থে আমরা ক্যান নট বাট অথবা কুড নট বাট, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। এখানে যেহেতু বাট আছে, তারপরে ভার্বের বেস ফর্ম, যেহেতু হেল্প আছে, হেল্প এমন একটা শব্দ যে হেল্পের পরে অ্যানাদার একটা শব্দ আসলে মাথায় রাখবো ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি করতে হয়। আমরা আস্তে আস্তে দেখবো কিছু ইনফিনিটিভ ভার্ব আছে যেগুলোর পর সচরাচর হচ্ছে হলো ভার্বের মানে 2+V0 বসে, আবার এমন কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পর সচরাচর ভার্বের সাথে কি হয়, অর্থাৎ আইএনজি হয়। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে আমি একটু মানে মুছে দিলাম এটা। আচ্ছা, এটা না মুছে আমরা আরেকটা যে কাজ শেষ করি, সেটা হচ্ছে তুমি যদি কখনো এইরকম দেখতে পাও নো সুনার, নো সুনার, এই নো সুনার হ্যাড থাকলে, নো সুনারের পরে হ্যাড থাকলে দেন বসে, হ্যাঁ, নো সুনার হ্যাড, তারপরে নো সুনার হ্যাড হার্ডলি, হার্ডলি হ্যাড, হার্ডলির পরে হ্যাড থাকলে হোয়েন বসে, নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, SCARCELY, স্কেয়ার্সলি হ্যাড থাকলে হোয়েন অথবা বিফোর, এইটা আমাদেরকে ব্যবহার করতে হয়। মাথায় দেখো, এই নসুনার থেকে এই যে এইটা, এগুলো যেগুলো আছে, এগুলাকে মূলত আমরা বাক্যে বলে থাকি যে নেগেটিভ, কি নেগেটিভ অ্যাডভার্ব, এই নেগেটিভ অ্যাডভার্ব। অ্যান্ড এরপরে বসতেছে, যেমন নো সুনার, নো সুনার, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ। এই যে এখানে যেহেতু হ্যাড আছে, যার কারণে আমার এখানে কি করতে হইলো, V3 করতে হয়েছে। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, অবশ্যই অবশ্যই এখানে দেন বানানটা মনে রাখবা, TH দেন মানে কিন্তু তখন, আর THAN দেন মানে চেয়ে। ঠিক আছে, এখানে দেন কিন্তু কনজাংশন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, যেমন নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে, দেন হি কি র্যান অ্যাওয়ে। অর্থাৎ এই যে হ্যাডটা, এরপরে V3, আর দেন হি এর পরেরটাকে আমরা কি করতে হচ্ছে, পাস্ট ইনডিফিনিট করতে হচ্ছে। জাস্ট দ্য সেম, হার্ডলি হ্যাড আর স্কেয়ার্সলি, এগুলোর মানে হচ্ছে দেখতে না দেখতেই, বলতে না বলতেই, করতে না করতেই, এইরকম অর্থ যখন প্রকাশ করে থাকে, তখন আমরা নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলিকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, এগুলো মূলত নেগেটিভ ভার্সন। আর এগুলোর পজিটিভ ভার্সনগুলোকে কি একটু দেখবা, এটার পজিটিভ ভার্সনটা হচ্ছে, এগুলো রাইট ফর্ম চেঞ্জিং সেন্টেন্সে কাজে লাগে, সেটা হচ্ছে এইটার পজিটিভ ভার্সনটা হচ্ছে অ্যাজ
soon as soon as he saw the police, saw the police, as soon as he saw the police, he ran away, he ran away। এই যে এইটা মূলত হলো পজিটিভ, আর এই যে এইটা আছে এগুলো হচ্ছে আমার কি নেগেটিভ, নেগেটিভ। ভেরি সিম্পল। এইটার পজিটিভ ফর্মটাই অর্থাৎ নেগেটিভ পজিটিভটাকে আমরা এখানে কি করছি অর্থাৎ নেগেটিভ ভার্সনে নিয়ে আসছি। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার আশা করা যায়। এরপরে জাস্ট খেয়াল রাখো ভুল হয় হচ্ছে ওর এখানকার দেনে আর এই জিনিসগুলো মনে রাখতে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, দেখবা যে এর পরেরটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত মুছে দিলাম। এরপরে যারা এখন পর্যন্ত ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। তোমরা লেভেল 2 এক্সিট করছো, এরপরে লেভেল 3, লেভেল 4, এরপরে লেভেল 5। ঠিক আছে, দেখি কতদূর পর্যন্ত যেতে পারি। দেখো, সো অ্যাজ সুন অ্যাজ এর পরে যখন আমরা বলছি, এরপরে আমরা কিছু ভার্ব দেখব। কি দেখব? কিছু ভার্ব দেখব যেগুলা দেখতে মনে হইতে পারে যে হ্যাড বেটার অথবা হ্যাড রেদার, had better, had rather, would better, would better অথবা would rather, would rather, had better, had rather, would better, would rather। এগুলা মূলত ব্যবহার করা হয় বরং অর্থে। বরং, তারপরে হচ্ছিল কি সতর্কতা, সতর্কতা অথবা পরামর্শ, পরামর্শ, পরামর্শ। এগুলার পরে ভার্ব সবসময় কি হয়? V0। যেমন ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো দেয়ার, ইউ হ্যাড বেটার কি গো দেয়ার, তোমার বরং সেখানে যাওয়াই ভালো। হ্যাঁ, এই উড রাদার যখন থাকবে, দেখো হ্যাড বেটার আবার হ্যাড রাদার, হ্যাড বেটার হ্যাড রাদার। হ্যাঁ, এরপরে ভার্বের কোন ফর্ম বসতেছে? V0, হ্যাড বেটার হ্যাড রাদার। ইউ উড রাদার, এখানেও তাই সেম, উড সরি উড বেটার, বেটার, এখানেও তাই। কিন্তু উড রাদার যখন তুমি ব্যবহার করবে, কি ব্যবহার করবে? উড রাদার এর পরে যে না একটা ছোট্ট চেঞ্জ আসে, যেটা এইচএসসিতে তোমরা স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজে পাবা। যেমন আমরা বলে থাকি ইউ ইউ would rather, I would rather starve, I would rather starve than beg। অর্থাৎ would rather থাকলেই দেখবে এই জায়গায় দেন আসে, অর্থাৎ আমি না খেয়ে থাকবো তবুও কি করব না? ভিক্ষা করব না। ঠিক আছে, এই would rather এর পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? দেন ব্যবহার করতে হয়। এটা একটু মাথায় রেখো, এই নোটটা একটু মাথায় রেখো যে would rather থাকলে এরপরে অনেক সময় কি থাকে? দেন থাকে। ক্লিয়ার? আচ্ছা, আসো হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার আমরা অলরেডি দেখে ফেলছি। তাহলে এগুলো দেখতে পাস্ট হলো। এগুলোর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। মূলত এগুলো ফ্রেজাল ভার্ব। কি বললাম? ফ্রেজাল ভার্ব। দেখো, এরপরে একটা খুব বেসিক রুলস, সেটা হচ্ছে যে কখনো কোনো সেন্টেন্সের মধ্যে যদি বিং অথবা হ্যাভিং, হ্যাভিং অথবা হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড দেখতে পাও, চোখ বন্ধ করে সেন্টেন্সটা কি হবে? এর পরের ভার্বটাকে আমাদের V3 করতে হবে। যেমন যে দ্য টাস্ক, দ্য টাস্ক, ঠিক আছে, ইজ বিং, দ্য টাস্ক ইজ বিং ডান, ইজ বিং ডান। প্যাসিভ ভয়েসে আছে, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো, এমন একটা প্রশ্ন আসতে পারে না, যেহেতু ভার্ব নিয়ে প্রশ্ন কাজ করতেছি, একটা সিম্পল সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু আমাদের কি থাকে বলো? একটা সাবজেক্ট থাকে। কয়টা সাবজেক্ট থাকে? একটা সাবজেক্ট থাকে। একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। কয়টা ফাইনাইট ভার্ব? একটা ফাইনাইট ভার্ব। এই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে যদি অ্যানাদার একটা আরেকটা ভার্ব আসতে চায়, আরেকটা ভার্ব আসতে চায়, আরেকটা ভার্ব, এই আরেকটা ভার্ব যখন আসবে তখন আমার মাথায় রাখতে হবে যে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। যদি উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য, উদ্দেশ্য বোঝায়
তাহলে মাথায় রাখবে এখানে উদ্দেশ্য বোঝালে টু প্লাস V0 হবে। আর যদি উদ্দেশ্য না বোঝায়, যদি এমনি বোঝায়, তাহলে শুধু ভার্ব প্লাস কি করতে হবে, আইএনজি করতে হবে। যেমন ওর উদ্দেশ্য না বুঝলে ভার্ব প্লাস কি করতে হবে, আইএনজি। যেমন আই হ্যাভ গান দেয়ার, আই হ্যাভ গান দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম কি করতে, টু টিচ ইউ, টু টিচ ইউ, তোমাকে শেখাতে। আই হ্যাভ গান দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম টু টিচ ইউ। এই যে টু টিচ ইউ, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, এবং যাই বানো না কেন তুমি আয়ের পরিবর্তে যদি তুমি এখানে বলো যে হি হ্যাজ গান দেয়ার, এই টু টিচই থাকবে, এই টু টিচের কোনো পরিবর্তন হবে না। এবং এই বাক্যে একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ একটা পারপাস আছে, অর্থাৎ একটা পারপাস সার্ভ করতে হচ্ছে। কি করতে হচ্ছে, একটা পারপাস সার্ভ করতে হচ্ছে, যে তুমি এখানে এসেছো কি করতে। আবার দেখো এমন আছে আই স হিম, আমি তাকে দেখেছিলাম, মানে আই স হিম গোয়িং গোয়িং দেয়ার, অর্থাৎ তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে হঠাৎ করে, বা মানে তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে হঠাৎ করে তুমি একজনের দিকে তাকাইলে দেখতেছো সে চলে যাচ্ছে। এখানে তোমার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো পারপাস ছিল না, কিন্তু তুমি ওই ভার্বটাকে আমাদের বাক্যে নিয়ে আসতে হবে। তখন আমাদের এখানে কি করতে হয়, প্রেজেন্ট পার্টিসিপল করে আমাদের নিয়ে আসতে হয়। এটার একটা শর্টকাট টেকনিক আছে, তোমরা যদি মানে চাও আমি একটু দেখাইতে পারি যে আসলে কেন এই জায়গায় হু ইজ গোয়িং দেয়ার করতে হয়। দেখো তাহলে তোমরা যেহেতু চাচ্ছ তাহলে একটু দেখাই দিই এটার সিক্রেটটা কি আসলে, মূল যে কাজটা, এই মূল কাজটা ধরে আসলে একটা টান দেই। আসো দেখো, এই যে আই স হিম, আই স হিম, আই স হিম, আই স হিম হু ওয়াজ গোয়িং, আই স হিম হু ওয়াজ গোয়িং দেয়ার। মূলত এইটাকে আমরা ইউনিভার্সিটি লেভেলে যখন উঠবো, যখন চলো অ্যাডমিশনের সময় আসবে, তখন এটাকে রেডিউস ক্লজ ইনটু ফ্রেজে নিয়ে আসা হয়। অর্থাৎ আসলে এটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, যার কারণে এইখান থেকে আমাদের কি করা হয়েছে, একটা সাবঅর্ডিনেটিভ, অর্থাৎ এইটাকে ক্লজ থেকে এই এতটুকু অংশকে আমার ফ্রেজে কনভার্ট করতে হয়েছে। এইটা হচ্ছে আসল হ্যাক্স। যেমন এইখানে দেখো যে আই স হিম, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এখন ক্লজ থেকে ফ্রেজে নিয়ে আসা সিস্টেম হচ্ছে যে কনজাংশনটা আছে এই সাবঅর্ডিনেটিভ কনজাংশনটাকে উপরে মানে তুলে বাদ দিয়ে দিতে হবে, এই ওয়াজটাকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে দেখতে হবে যার জন্য আমি এখানে যে নাউনটা বসে আছে এর আসলে এই কাজটা করার ক্ষমতা আছে কিনা। যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি। আবার একটু বলে রাখি, যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি, আর যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে V3। তাহলে অবশ্যই হি এর যাওয়ার ক্ষমতা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে কি লিখতেছি, আই স হিম গোয়িং দেয়ার। অর্থাৎ এইটা কমপ্লেক্স থেকে কিসে নিয়ে আসছি, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এইটাই হচ্ছে মূলত এই বাক্যের মূল হ্যাক্সটা। এমন করে তুমি আরো অনেক কিছু করতে পারবে, যেমন আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। এখন কি হুইচ ওয়াজকে বাদ দিয়ে দিছি, এখন যেহেতু বার্ড আছে, বার্ডের ওড়ার ক্ষমতা আছে, দ্যাটস ওয়াই ফ্লাইং করে দিছি, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। সিম্পল। এই জিনিসগুলোই আসলে আমাদের একটু করে একটু একটু করে আমাদের কি করতে হবে, শিখে নিতে হবে। ইংরেজিটা তো আসলে একটা ভাষা, এইটা তুমি একদিনে রপ্ত করতে পারবে না, এটার জন্য একটু সময় লাগবে। তবে একটা জিনিস মাথায় রেখো যে কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দেন পারফেকশন। অর্থাৎ পারফেকশনের চাইতে সবচেয়ে বেশি মানে যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং একাগ্রতা, জেদ, কোনো কিছু শেখার আগ্রহ, এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে? আচ্ছা, আসো এরপরে আমরা একটু যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে যদি কোনো সময় এবার দেখো যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, অথবা ইট ইজ টাইম, ইট ইজ টাইম, অথবা উইশ, উইশ, অথবা ফ্যান্সি, এইগুলো যদি কখনো থাকে তাহলে মাথায় রাখবা এগুলোর পরে যদি টু থাকে, অর্থাৎ ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইমের পরে যদি টু থাকে তাহলে তো V0। যেমন ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু গো দেয়ার, এখনই সময় সেখানে যাবার। বাট এগুলোর পরে তুমি যদি ভুলেও একটা সাবজেক্টকে লক্ষ্য করো, অর্থাৎ একটা সেন্টেন্সের নাউন চলে আসছে সাবজেক্ট হিসেবে অথবা প্রোনাউন চলে আসছে সাবজেক্ট হিসেবে, তখন কি করবা, ইট ইজ হাই টাইম
It is high time we left the place. We left the place. It is high time we left the place. অর্থাৎ এই যে উই সাবজেক্ট প্রোনাউন পাইছি এবং ভার্বটাকে কি করে দিছি, ভি টু এ করে দিছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইট ইস হাই টাইম। আর উইশ অথবা ফ্যান্সির পরে ভি টু তো করবাই। আর যদি টু বি ভার্ব আসে, টু বি ভার্ব একটু ভালো করে লক্ষ্য করো, যদি টু বি ভার্ব আসে তাহলে সব সময় এর প্লুরাল ফর্ম, পাস্ট ফর্মের প্লুরাল ফর্ম ওয়্যার ব্যবহার করবা। যেমন ইট কি বলতেছি, আই উইশ, আই উইশ, আই ওয়্যার আ কিং, আই উইশ আই ওয়্যার আ কিং। এখানে চাইলে আমাদের দেশে এখনো মানে মানে এখনো প্রচলিত না, তুমি চাইলে এখানে ওয়াজের ওয়্যারের পরিবর্তে ওয়াজ ব্যবহার করতে পারো। রেমন মার্ফির একটা বই আছে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, ইউনিট নাম্বার 39, পেজ নাম্বার 78 এবং সেকশন নাম্বার সিতে তোমার স্পষ্ট বলা আছে যে ইউ ক্যান ইউজ ওয়াজ ইনস্টেড অফ ওয়্যার, অর্থাৎ তুমি ওয়াজ ব্যবহার করতে পারবে। কিন্তু এইটা এখন পর্যন্ত কি মানে এখন আমাদের মানে ইউজ করি না, বাট চাইলে করতে পারবে, কিন্তু আমি প্রেফার করব এখানে ওয়ার্ডটাই ব্যবহার করো। কেমন? আচ্ছা, তাহলে এর পরেরটা দেখো যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এমন একটা ওয়ার্ড দেখতে পাও, যেমন যদি কোনো সেন্টেন্সের মধ্যে উড দ্যাট দেখতে পাও, উড দ্যাট, আহ এমনটা যে উড দ্যাট, উড দ্যাট আই কুড, আই কুড, উড দ্যাট আই কুড বি আ কিং, আহ আমি যদি রাজা হতাম। এই উড দ্যাটের পরে যখনই উড দ্যাট আছে এরপরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়েছে, কুড ব্যবহার করতে হয়েছে। উড দ্যাটের পরে কুড অ্যান্ড বি ব্যবহার, কুড বি এখানে হওয়া বোঝাইছে। বি দ্বারা কি, মূলত বি দ্বারা আমাদের এখানে কি বোঝায়, হওয়া বোঝায়, হওয়া। ক্লিয়ার? উড দ্যাটের পরে তাহলে আমাদের কি ব্যবহার করতে হয়, অর্থাৎ কুড ব্যবহার করতে হয়। এইটা অনেক বেশি মানে খুব বেশি আসে না, তবে অ্যাডমিশন টেস্টে এরকম জায়গা থেকে কোশ্চেন আসে, এই জন্য এক্সাম্পলটা দিয়ে রাখলাম, উড দ্যাট আই কুড বি আ কিং। ঠিক আছে? আচ্ছা আসো, এরপরে তোমাদের এরপরে তোমরা কি দেখতে পাচ্ছ, যদি কখনো একটা এমন দেখতে পাও যে সেন্টেন্সের মধ্যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, প্রস্থ অথবা পরিমাণ, অ্যামাউন্ট, দৈর্ঘ্য প্রস্থ বা পরিমাণ, ঠিক আছে, মাথায় দৈর্ঘ্য প্রস্থ পরিমাণ, যদি মাথায় মূর্ধন্যটা হচ্ছে এখানে হবে রেফটা, দৈর্ঘ্য প্রস্থ পরিমাণ বোঝায়, বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, অর্থাৎ যদি কোনো দৈর্ঘ্য প্রস্থ পরিমাণ বোঝায় তারপর তাহলে ভার্বটাকে আমাদের কি করতে হয়, সিঙ্গুলার করতে হয়। কি করতে হয়, সিঙ্গুলার। যেমন যেমন 50 মাইলস, 50 মাইলস, মাইলস ইজ, এইখানে যেটা আছে না এটাকে আমরা বলে থাকি স্পেসিফিক, স্পেসিফিক ইন্ডিকেটর। এই স্পেসিফিক ইন্ডিকেটর যদি আমার সিঙ্গুলার হয়, অর্থাৎ সিঙ্গুলার হয়, তাহলে এই পরের নাউনটা হচ্ছে সিঙ্গুলার। যেমন ওয়ান বয়, এই যে স্পেসিফিক ইন্ডিকেটর। আর এখানে যদি আমি টু বয়েজ, টু বলি, এটা যেহেতু প্লুরাল তাহলে আমার বয়েজটাও কি করতে হয়, প্লুরাল করতে হয়। সো 50 মাইলস এখানে যাই আসুক না কেন, 500 মাইলস, 600 মাইলস যাই আসুক না কেন, ইজ এখানে ব্যবহার করতে হবে ইজ আ লং ডিস্টেন্স, is a long distance. Very simple. 550 miles is a কি long distance. 5000 miles তুমি যদি ব্যবহার করো তারপর ভার্বটাকে কি করতে হবে, সিঙ্গুলার অবস্থায় রাখতে হবে। হোপফুলি তোমরা ক্লাসটা এনজয় করতেছো, ঠিক আছে? আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ যদি বোঝায় তাহলে আমাদের ভার্বটা কি করতে হয়, সিঙ্গুলারে করতে হয়। কেমন? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে যে মাইন্ড, মাইন্ড তারপরে কি মাইন্ড পাও, মাইন্ড তারপরে হচ্ছে হলো স্টপ, ঠিক আছে, মাইন্ড স্টপ, তারপরে হচ্ছে হলো অর্তি, অর্তি, তারপরে হচ্ছে হলো পাস্ট। এই শব্দগুলোর পরে একটা ভার্ব দেখতে পাও, এই ভার্বের সাথে চোখ বন্ধ করে আইএনজি করবে, চোখ বন্ধ করে, এখানে আর কোনো কিছু ভাবার দরকার নাই। যেমন আমরা যদি বলি যে এই যে কোনো কিছু ইয়ার ক্ষেত্রে যে উড ইউ মাইন্ড, would you mind taking a cup of tea, would you mind taking a cup of tea,
এই যে মাইন্ড কথাটার জন্য কিছু না মনে করলে এক কাপ চা খাবে? উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ? কিছু না মনে করলে একটু চেপে বসবেন? এই যে এই ক্ষেত্রে আমাদের মানে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি করতে হয়, অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে স্টপ। স্টপ এমন একটা শব্দ যার পরে সবসময় কি করতে হয়, আইএনজি করতে হয়। স্টপ রাইটিং, স্টপ রাইটিং। সো এরপরে দেখো যে আমরা উড ইউ মাইন্ড দেখতে পাইলাম। আচ্ছা এরপরে দেখো যদি ইমপার্সোনাল, আচ্ছা এটা মুছি, ইমপার্সোনাল সাবজেক্ট অর্থাৎ ইমপার্সোনাল প্রোনাউন দেখতে পাও। তো ইমপার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন বলতে কি, যেমন ইমপার্সোনাল লিখে নেই, ইমপার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন যেমন দেখো ইমপার্সোনাল ওয়ান শুড, একজনের উচিত, ওয়ান শুড রেসপেক্ট, ওয়ান শুড রেসপেক্ট। এই ওয়ানের পরিবর্তে কখনোই তুমি এখানে হিজ অথবা হার নিয়ে আসতে পারবে না। ওয়ান শুড রেসপেক্ট, এই জায়গায় তোমাকে পসেসিভ, ওয়ানের পসেসিভ ওয়ান্সই নিয়ে আসতে হবে। ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস। অর্থাৎ ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে যেটা আসবে সেটা ওয়ানের পরিবর্তে তোমাকে পরবর্তীতে সেন্টেন্সের পরবর্তী অংশে সেটাকে ওয়ানের পরিবর্তে আমাদের কি নিয়ে আসতে হবে, ওয়ান্সই নিয়ে আসতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন যদি এমন দেখো যে যদি কখনো এমন বোঝায় যে হ্যাভিং, একটু লক্ষ্য করো, যদি কখনো দেখো যে হ্যাভিং, টু বি অথবা টু হ্যাভ, এরপরে চোখ বন্ধ করে যে ভার্বটা আছে এটাকে V3 করে দিবে। যেমন অনেক সময় আমরা এরকম বলি যে হ্যাভিং ডান, হ্যাভিং ডান দ্য জব, হ্যাভিং ডান দ্য জব, কাজটা শেষ করার পরে আমি বাসায় গিয়েছিলাম, আই ওয়েন্ট হোম। আর আমরা জানি যে হোমের পূর্বে কখনো টু বসে না, কারণ হোম, হিয়ার, দেয়ার, আপ স্টেয়ার্স, ডাউন স্টেয়ার্স এবং অ্যাব্রড এগুলো যেহেতু অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে কাজ করে, অ্যাডভার্ব অফ প্লেস, যার কারণে এগুলোর পূর্বে আমাদেরকে কি করতে হয় না, অর্থাৎ টু ব্যবহার, প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করতে হয় না। প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করা যায় না। ঠিক আছে? দেখো প্রায় আমরা শেষের পথে চলে আসছি, আর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে আর কয়েকটা, হ্যাঁ কয়েকটা। যেমন এর মধ্যে দেখো যে যদি কখনো যে মোর দেন ওয়ান, ঠিক আছে, মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান, এই যে মোর দেন ওয়ান কথাটা থাকে, মোর দেন ওয়ান স্টুডেন্টস, মোর দেন ওয়ান স্টুডেন্টস, ঠিক আছে, মোর দেন ওয়ান স্টুডেন্ট, তখন ভার্বটা আমার কি, সিঙ্গুলার, মোর দেন ওয়ান স্টুডেন্টস কামস হিয়ার। মোর দেনের পরে কি আছে, ওয়ান আছে, এই জন্য মোর দেন ওয়ান স্টুডেন্টস কি আছে, মোর দেন ওয়ান, এরপর আমরা ভার্বটাকে কি করলাম, সিঙ্গুলার অবস্থায় রাখছি। অর্থাৎ মোর দেন ওয়ানের পরে আমাদের কি করতে হয়, ভার্বটাকে সিঙ্গুলারে রাখতে হয়। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো যদি কখনো কোনো পত্রিকা, 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 সংবাদপত্র, সংবাদপত্র অথবা পত্রিকা, সংবাদপত্র, পাহাড়, ঠিক আছে, পাহাড়, পর্বত, পর্বত, পাহাড়, পর্বত ইত্যাদি, অর্থাৎ ইত্যাদি, এগুলোর সাথে যদি এস বা ইএস থাকেও তারপরে এগুলো একটা জিনিসকে নির্দেশ করার কারণে, একটা নির্দেশ করার কারণে, একটি নির্দেশ করার কারণে আমার নির্দেশ করার কারণে আমার ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব কি হবে, সিঙ্গুলার। যেমন আমরা বলতে পারি যে GULLI, গ্যালিভিএআরএস, গ্যালিভার্স, GULLIVERS, গ্যালিভার্স travels, Gulliver travels is an interesting book. The New York Times, the New York Times, ঠিক আছে, টাইমস, অর্থাৎ টাইম কিন্তু আনকাউন্টেবল নাউন, এর সাথে এস যুক্ত হয়েছে, কিন্তু যাই হোক এই এস যুক্ত হইল, দ্য নিউ ইয়র্ক টাইমস এই টোটালটা একটা পত্রিকাকে নির্দেশ করছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ইজ
আ নিউজ পেপার, নিউজ পেপার বা প্রমিনেন্ট নিউজ পেপার। প্রমিনেন্ট কি? নিউজ পেপার। ঠিক আছে, শেষে চলে আসছে, শেষের দিকে আমরা একটা জিনিস আর দুইটা রুলস দেখব। এই দুইটা রুলসের মধ্যে একটা আছে পজিটিভ ভার্ব। কি আছে? পজিটিভ ভার্ব। আর আরেকটা আছে বেয়ার ইনফিনিটিভ। কি আছে? বেয়ার ইনফিনিটিভ। দেখো পজিটিভ ভার্ব কোনগুলা? মূলত পজিটিভ ভার্বের উপরে আলাদা ক্লাস নেওয়া যায়। আমি জাস্ট এখানে আলাদা ক্লাস থাকবে, জাস্ট এইখানে একটু হালকা আলোচনা করতে। পজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্ব নিজের কাজ অন্যের দ্বারা করায় নেয়। অর্থাৎ যে ভার্ব নিজের কাজ অন্যের নিজের কাজ অন্যের দ্বারা করায়, যে ভার্ব তার নিজের কাজ অন্যের দ্বারা করায় সেটাকে আমরা বলি কি? পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের মধ্যে যেগুলো বেশি আসে, মানে পাঁচটা আছে, যেমন লেট, মেক এবং হেল্প। এগুলোর পরে আমাদের যদি ডুয়ার থাকে, অর্থাৎ যে কাজ করতে পারে, তার জন্য আমাদেরকে কি করতে হয়? বেস ফ্রম। ঠিক আছে? আর লেট, মেক, হেল্প, হ্যাভ এবং গেট, এটার পরেও যদি ডুয়ার থাকে, তাহলে V0, খালি গেটটা বাদে, গেটের পরে যদি হচ্ছে ডুয়ার থাকে তাহলে 2 প্লাস V0। মেক এবং হেল্পের পরে রিসিভার, ডুয়ার মানে যার কাজ করার ক্ষমতা আছে, আর এরপরে যদি কখনো রিসিভার দেখতে পাও মেক এবং হেল্পের পরে, তারপর আমাদের ভার্বটাকে কি করতে হয়? V3 করতে হয়। কিন্তু লেটের পরে যদি তুমি কখনো বি দেখতে পাও, অর্থাৎ মানে রিসিভার দেখতে পাও, ঠিক আছে, তাহলে বি প্লাস আমাদেরকে কি করতে হয়? V3। হ্যাভ এবং গেটের ক্ষেত্রেও সেম। এইটার পরে তুমি যদি মানে রিসিভার দেখতে পাও, তাহলে আমাদের ভার্বটাকে কি করতে হবে? ভার্বটাকে V3। একটা এক্সাম্পল দিই, যেমন দেখো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। এই যে মেক, এরপরে দেখো একটা ইউ পাইছি, অর্থাৎ আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে অধ্যায়টি বুঝাবো। সো নিজের কাজটা, বোঝার কাজটা তোমার নিজের, কিন্তু আমি তোমাকে অ্যাসিস্ট করতেছি, হেল্প করতেছি। সো সেই ক্ষেত্রে আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলতেছি? পজিটিভ ভার্ব। কি বলতেছি? পজিটিভ ভার্ব। সো এর মধ্যে কিছু কিছু ভার্ব আছে, এখন যেই ভার্বটা আমরা পড়বো সেটাকে আমরা বলে থাকি বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভ নিয়ে একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ, যে ইনফিনিটিভের ফুল ইনফিনিটিভ ডিটেলস। এখানে শুধু পার্সন মানে রাইট ফর্ম অফ ভার্বে যতটুকু লাগে এতটুকু বলি, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে হচ্ছে অনাবৃত, নগ্ন। ঠিক আছে? বেয়ার অনাবৃত, খালি। আমরা অনেক সময় বলি না যে 21শে মানে পহেলা মানে 21শে ফেব্রুয়ারিতে হলো খালি পায়ে, তখন ওই যে আমাদেরকে বলতে হয় যে বেয়ার ফুট। এই যে বেয়ার, ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ। তার মানে যে ভার্বগুলো কি করে না, অর্থাৎ টু, ইনফিনিটিভ টু গ্রহণ করে না, সেটাকে আমরা বলতেছি বেয়ার ইনফিনিটিভ। এমন ভার্ব কি কি আছে দেখো, সি, লেট মেক, নিড, ডেয়ার, ফিল। লেট মেক নিড ডেয়ার, ফিল আসবে না, লেট মেক নিড ডেয়ার। বিহোল্ড, তাহলে কি আসতেছে? লেট মেক নিড ডেয়ার, সি, লেট মেক নিড ডেয়ার, বিহোল্ড। ঠিক আছে? ওয়াচ এবং নো। এইগুলোর ক্ষেত্রে মাথায় রাখো, এগুলার পর যে অ্যানাদার যে ভার্বটা আসবে, এই ভার্বটাকে বেস ফর্মে বসাইতে হয়। ঠিক আছে? এই ভার্বটাকে কি করতে হয়? বেস ফর্মে। কারণ এগুলা অ্যাক্টিভ ভয়েসে এদের সাথে অ্যাক্টিভ ভয়েসে এদের সাথে আমাদের কখনো কি করা যায় না, অর্থাৎ টু ব্যবহার করা
করা যায় না, টু ব্যবহার করা যায় না। ঠিক আছে, যেমন অলরেডি একটা এক্সাম্পল দেব, যেমন আই লেট ইউ, আই লেট ইউ ডু দ্য জব, আমি তোমাকে দিয়ে কাজটি করিয়ে নিব। আই লেট ইউ ডু দ্য জব। আবার দেখো, লেট মি, লেট মি গো দেয়ার। ঠিক আছে, লেট মি গো দেয়ার। এইটার চাইতে এই যে এখানে লেটটা মূলত মানে এইখানে লেট ভার্বটা হচ্ছে হলো আমার কি বেয়ার ইনফিনিটিভ হিসেবে বসছে, অর্থাৎ যার কারণে এর পরবর্তী যে ভার্বটা আছে এই ভার্বটার সাথে আমাদের কি করতে হচ্ছে না। আবার আই স হিম, আই স হিম গো দেয়ার, এইটাও কারেক্ট, আই স হিম। ঠিক আছে, সের পাস ফ্রম, অর্থাৎ আই স হিম গো দেয়ার। তার মানে বুঝতে হবে যে এইখানে যদি তোমাকে বাক্যে 2+V0 দিয়ে থাকে তাহলে ভুল আছে, এটাকে কি অবস্থায় নিয়ে আসতে হবে, অর্থাৎ গোয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, গোয়ে কি করতে হবে, ফিরিয়ে নিয়ে আসতে হবে। বোঝা গেল? আচ্ছা, জাস্ট এতক্ষণ যারা ক্লাস করছো এই একটা রুলসের জন্য রাইট ফর্ম অফ ভার্ব অসম্পূর্ণ থেকে যাবে, তা কি হয় বলো? একটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে এই হোয়াইলের ব্যবহারটা আমরা শিখবো, শিখে ক্লাসটা শেষ করব। হোয়াইলের পরে সচরাচর ভার্বের সাথে আমাদের কি করতে হয়, আইএনজি করতে হয়। কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে ক্লাস শেষে, একটু ওয়েট করো। হোয়াইলের পরে আমাদের ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি। যেমন হোয়াইল গোয়িং দেয়ার, হোয়াইল গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার সময়, সেখানে যাওয়ার সময়। আই ওয়াজ বিটেন, আই ওয়াজ বিটেন বাই আ ডগ হোয়াইল গোয়িং দেয়ার, আই ওয়াজ বিটেন বাই এ ডগ। এই যে হোয়াইল এর পরে যে ভার্বটা আছে ভার্বের সাথে আইএনজি করছি। আর মাথায় রেখো, হোয়াইলের পরে পূর্বে এবং পরে যদি পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন ডু নট, ডু নট মেক আ নয়েস, ডু নট মেক আ নয়েস হোয়াইল, যখন ইয়োর ফাদার, ইয়োর ফাদার ইজ স্লিপিং, ফাদার ইজ স্লিপিং। এই যে এখানে যে হোয়াইলটা দেখতে পাচ্ছ, এই হোয়াইলের পরে মূলত আমাদের ভার্বের সাথে কি করতে হচ্ছে, আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট সিম্পল আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি। এরপরে হোয়াইলের পূর্বে, হোয়াইলের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট সিম্পল, যাই বলো না কেন, তারপরটা আমাদেরকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। যেমন হি arrived, arrived, সে পৌঁছেছিল। while, while, while his mother, his mother was sleeping। অর্থাৎ এতটুকু দেখো, হোয়াইলের পরে যেহেতু সাবজেক্ট আছে, ভার্ব কতটুকু পর্যন্ত কন্টিনিউয়াস করে ফেলছি। একটা কথা মাথায় রেখো, হোয়াইলের পরে তুমি যদি সাবজেক্ট দেখতে পাও, অর্থাৎ তাহলে হোয়াইলের পরে যদি সাবজেক্ট দেখতে পাও তাহলে পুরোটা কন্টিনিউয়াস করতে হবে, এদার প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস অর ফিউচার কন্টিনিউয়াস। আর হোয়াইলের পরে যদি কিছু না থাকে তাহলে এইটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সোজা পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হোয়াইলের পরে যদি কোনো কিছু না থাকে, শুধু অনলি ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদের ভার্বের সাথে আইএনজি। এখন রাইট ফর্ম ভাবে এতগুলো রুলস প্র্যাকটিস করবে কিভাবে? মূলত দুই ক্যাটাগরির স্টুডেন্ট আছে, যারা প্রথমে রুলসটাকে ভালো করে বুঝতে চায়, যে রুলসটা বুঝি, তাদের জন্য এই ক্লাসটা। আর যারা ইতিমধ্যেই জানো কিছু কিছু রুলসে কনফিউশন আছে, কনফিউশন আছে, তারা সুন্দর করে ওই ওই জায়গাটুকু দেখে, ঠিক আছে, এরপরে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমাদের আরো প্র্যাকটিস ক্লাস থাকবে। ঠিক আছে, প্র্যাকটিস ক্লাস, প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাসগুলোতে দেখবে, এগুলো করলে আমাদের যে প্লে লিস্ট আছে, এই প্র্যাকটিস ক্লাসগুলো করলে দেখবে আস্তে আস্তে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমাদের ভেতরে যে ভয়, এই ভয় কেটে যাচ্ছে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে, ক্লাসটা কোনো জায়গায় কোনো মানে কোনো কনফিউশন থাকে,
প্লিজ ইউটিউবের কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আর পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। আসসালামু আলাইকুম।